কি কারণে আসলে অপারেশন থিয়েটারে নেওয়ার পরও অপারেশন ক্যান্সেল হয় সেটাও কিন্তু আপনাদের জানবার প্রয়োজন রয়েছে। এই কথাটা কি বলা হয়েছিল? না, এই কথাটা বলা হয়নি। আর এই কারণে কিন্তু সে অপারেশন থেকে এতদিনে পিছিয়ে ছিল, তাই তো? ডাক্তার আমার বুকে মেশিন ধরে দেখে বলছে অপারেশন করা যাবে না, অপারেশন করলে জ্ঞান ফিরবে না। কি কারণে অপারেশন থিয়েটারে নেওয়ার পরও অপারেশন আপনাকে ক্যান্সেল করে দিয়েছিল এবং কোথায় ঘটনাটা ঘটেছিল একটু আমাদের সঙ্গে শেয়ার করবেন। একটু আগে আমার যে সম্মানিত পেশেন্ট সাকিব বাবু, ও যশোর থেকে এসেছে। অপারেশন শুরু করতে যাব, শুরু করার আগ মুহূর্তে সে আমার হাতটি ধরে বলল, স্যার মনে আছে তো আমার কথা? আমি বললাম যে হ্যাঁ, সব মনে আছে। এবং তিনি আবার আমাকে স্মরণ করে দিলেন যে তিনি কিন্তু একবার অপারেশন থিয়েটার থেকে ফিরে এসেছেন। অর্থাৎ সে অপারেশন করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছিল। অপারেশনটা হবে, অপারেশন থিয়েটারে গিয়েছে, কিন্তু অপারেশন থিয়েটার থেকে আলটিমেটলি তাকে বিদায় জানানো হয়েছে যে তোমার অপারেশন হবে না। কারণটা কি? কারণ হচ্ছে তার শ্বাসকষ্টের সমস্যা, তার লাংসের কিছু সমস্যা। আসলে এরকম হতেই পারে। আমরাও অনেক সময় অনেক ক্ষেত্রে রোগীদেরকে অপারেশন থিয়েটারে ভেতরে ঢোকানোর পরও কিন্তু অপারেশন ক্যান্সেল করে থাকি। তো কি কারণে আসলে অপারেশন থিয়েটারে নেওয়ার পরও অপারেশন ক্যান্সেল হয় সেটাও কিন্তু আপনাদের জানবার প্রয়োজন রয়েছে। ধরুন, আমরা যখন কোনো একটি রোগীকে অপারেশন করতে যাই তখন তার ফুল ফিটনেসটা আগে চেক আপ করে থাকি। অর্থাৎ তার হার্টের ফাংশন যেন ঠিক থাকে, তার ফুসফুস যেন ভালো থাকে, তার কিডনি যেন ভালো থাকে, তার জন্য ডায়াবেটিস লেভেলটা কন্ট্রোলে থাকে, তার যদি কোনো থাইরয়েডের সমস্যা থাকে সেটা যেন স্বাভাবিক রেঞ্জের মধ্যে থাকে, তার ব্লাডের কোনো সমস্যা থাকলে বিশেষ করে হিমোগ্লোবিন লেভেল যদি কম থাকে সেটা যেন পর্যাপ্ত পরিমাণে থাকে। এই বিষয়গুলো কিন্তু সবসময় আমরা চেক আপ করে থাকি এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। এত ব্যবস্থা গ্রহণ করার পরেও কিন্তু অপারেশন থিয়েটারে এসেও কিন্তু রোগীর কখনো কখনো অপারেশন পোস্টপন করে থাকি আমরা, অর্থাৎ অপারেশনটাকে আমরা সাময়িক সময়ের জন্য ক্যান্সেল করে থাকি। যদি আমরা দেখি যে অপারেশন থিয়েটারে আসার পর রোগীর প্রেশার হঠাৎ করে বেড়ে গিয়েছে, অথবা কোনো কারণে স্যাচুরেশনটা ফল করছে, অক্সিজেন লেভেলটা তার আপ টু দ্য মার্ক নেই, পর্যাপ্ত পরিমাণে নেই, স্যাচুরেশন কম কোনো কারণে, তখন কিন্তু আমরা জীবন রক্ষার স্বার্থে বা তখন আমরা অপারেশনটাকে ক্যান্সেল করে থাকি যে ঠিক আছে, আগে আমরা দেখব, তার শারীরিক ফিটনেসটা আসবে, তারপর আমরা অপারেশন করব। ঠিক এরকম একটি কিন্তু ঘটনা ঘটে গিয়েছিল সাকিব বাবুর ক্ষেত্রে। কি হয়েছিল সাকিব বাবুর একটু সরাসরি তার মুখ থেকে শুনতে চাই। সাকিব বাবু, আপনার তো এর আগেও একটা অপারেশনের প্ল্যান হয়েছিল, তাই না? জি। আচ্ছা, অপারেশনের প্ল্যানটা কি ছিল এবং কি কারণে অপারেশন থিয়েটারে নেওয়ার পর অপারেশন আপনাকে ক্যান্সেল করে দিয়েছিল এবং কোথায় ঘটনাটা ঘটেছিল একটু আমাদের সঙ্গে শেয়ার করবেন। এটা হচ্ছে আমাদের যশোরে। যশোরে আমার এই নাকের হাড্ডি বাঁকার মাংস বৃদ্ধি হয়েছে। তারপরে ডাক্তার বললো যে অপারেশন করতে হবে। আর অপারেশনের সকল প্রস্তুতি নিয়ে আমি গেছিলাম। যাওয়ার পরে আমার বুকে শ্বাসকষ্ট বেড়ে যায়। আপনার কি অ্যাজমার প্রবলেম ছিল? একটু অ্যাজমার সমস্যা আছে আমার। আচ্ছা আচ্ছা। অ্যাজমার কারণে আমার হচ্ছে সমস্যাটা বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে ডাক্তার আমার বুকে মেশিন ধরে দেখে বলছে অপারেশন করা যাবে না, অপারেশন করলে জ্ঞান ফিরবে না। এই কথা বলে আমার অপারেশন টেবিল থেকে বের করে দিয়েছিল। সেই থেকে দীর্ঘ 5 বছর ধরে আমি কোনো অপারেশন করিনি। আপনার ভিডিও দেখে, আমার ফ্যামিলির ভিডিও দেখাই নিজের একটা আত্মবিশ্বাস নিয়ে আমি আপনার এখানে আসছি। এমনিতেই তো মানুষ অপারেশনে ভয় পায়, তারপর যদি অপারেশন থিয়েটারে ঢোকার পর বলে দেয় এই কথা যে অজ্ঞান করলে আর জ্ঞান ফিরবে না, তাহলে তো আসলে মানুষ ভয়ে ঘরেই পলায় থাকবে, তাই না? বিষয়টা কিন্তু এরকম। তাকে যদি একটু বুঝিয়ে বলা যেত যে হ্যাঁ, তার ফুসফুসের মধ্যে একটু কনজেশন বা একটু ডিফিকাল্টিস রয়েছে। অনেক সময় দেখা যায় যে আমরা যারা চিকিৎসক, আমরা কিন্তু ফুসফুসটাকে আগে চেক আপ করি। যেমন কি পাই আমরা, যে আমি এখন এই মুহূর্তে একটু দেখছি যে ফুসফুসটা আসলে চেক করার জন্য একটা স্টেথোস্কোপই যথেষ্ট। আমরা সাধারণত লাংসের যে সাউন্ডটা নেওয়ার চেষ্টা করে থাকি। দেখি একটু শ্বাস নেন তো। শ্বাস নেন, শ্বাস নেন। লাংস একদম ক্লিয়ার কিনা যেটাকে বলছি, একটা সাউন্ড আছে, অর্থাৎ ব্রিদিং যে সাউন্ডগুলো আলটিমেটলি আমরা কোনো রংকাই আছে কিনা, কোনো ক্রিপিটেশনস আছে কিনা, কোনো হুইজ আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আমরা আলটিমেটলি অসকালটেট করলে কিন্তু আমরা বুঝতে পারি। তো আমরা এই মুহূর্তে দেখলাম যে তার ফুসফুসের মধ্যে কোনো সমস্যা নেই, কারণ তার কোনো রেসপিরেটরি প্রবলেমও হচ্ছে না। পাশাপাশি তার লাংসের যে সাউন্ডটা আমরা শুনলাম যে এটা একদম 100% ওকে আছে। সো দ্যাট এখানে কোনো সমস্যা নেই। এই যাত্রায় আশা করছি কোনো সমস্যা হবে না। তবে এটা কিন্তু খুব সহজেই আবার ঠিকও করা যায়, যে কারণে আপনার কনজেশনস বা লাংসের মধ্যে শব্দ,
সব তো বলতে বোঝাচ্ছে যে আপনার লাংসটা এখন এই মুহূর্তে পুরোপুরি ক্লিয়ার না, অর্থাৎ আপনার একটা কনজেশন হয়ে রেসপিরেটরি প্রবলেম হতেই পারে, যে কারণে আপনার নিরাপত্তার সাথে অপারেশনটাকে পোস্টপোন করেছিল। বাট পোস্টপোন করেছে, কিন্তু সেটা কিন্তু আবার প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়ে বলা উচিত যে না, ভয়ের কিছু নেই, আমরা অতি দ্রুতই আবার আপনার ফুসফুসটাকে ক্লিয়ার করে আমরা আপনার অপারেশনে যাব। এই কথাটা কি বলা হয়েছিল? না, এই কথাটা বলা হয়নি। আর এই কারণে কিন্তু সে অপারেশন থেকে এতদিনে পিছিয়ে ছিল, তাই তো? জি। আসলে সাকিব বাবুর কি হয়েছিল? ও একটি কথা বললো যে ওর নাকের হাড় বাঁকা ছিল। আমরা একটু বাস্তবে দেখাতে চাই নাকের হাড় বাঁকা থাকলে ঘটনাটা কি দাঁড়ায়। নাকের পার্টিশনটা মাঝখানে থাকার কথা ছিল, কিন্তু তার এমন বাঁকা বাঁকছে, এটাকে ডান দিকে ডেভিয়েটেড হয়েছে এবং ল্যাটারাল ওয়ালের সাথে অনেকটা লেগে আছে। এই কন্ডিশনটিকে বলা হয় গ্রস ডিএনএস লেফট। এই যে বাঁকা হাড়টা এভাবে এদিক দিয়ে চলে গিয়েছে, সেটাকে কিন্তু আমরা জায়গা মতো নিয়ে আসবো, অর্থাৎ সোজা করে দিব, আর তখন কিন্তু আপনার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আপনার আসলে কি কি প্রবলেম হয় নাকের হাড় বাঁকা থাকার কারণে? মাথা সবসময় গরম থাকে, মাথা যন্ত্রণা করে, আর রাতে ঘুম হয় না, আর সবসময় শরীর দুর্বল লাগে। নাক কি বন্ধ থাকে? আর নাক সবসময় 24 ঘন্টা বন্ধ থাকে। এটা হচ্ছে 1 নাম্বার সমস্যা। নাকের হাড় বাঁকা থাকলে সবার আগে হচ্ছে নাক বন্ধ হয়ে যাবে, আর নাক বন্ধ হলে ব্রিদিং ঠিক মতন হবে না, আলটিমেটলি তার শরীরের বিভিন্ন জায়গায় এরকম একটি ইম্প্যাক্ট তৈরি হবে, অস্বস্তি বোধ হবে, মাথা ভার হয়ে যাবে, বিকজ সাইনাস ব্লক হয়ে যায়, অনেক ক্ষেত্রে সাইনোসাইটিস ডেভেলপ করে। তো আমরা আজকে তার যে অপারেশনটি করতে যাচ্ছি, অপারেশনটির নাম আছে এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি। শুধু তাই নয়, আমরা খেয়াল করেছি তার মাংসপিণ্ডগুলো, মানে নাকের ভিতরে যে মাংসপিণ্ডগুলো আছে, যেটাকে আমরা টার্মিনেট বলছি, সেই টার্মিনেটগুলো যথেষ্ট পরিমাণে ফোলা বা বড় হয়ে গিয়েছে, হাইপারট্রফি হয়েছে, হাইপারট্রফি ইনফিরিয়র টার্বিনেটস, যে কারণে আমরা টার্বিনোপ্লাস্টি কিন্তু করে দেব। অর্থাৎ আমরা এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি এবং টার্বিনোপ্লাস্টি দুটি কাজ একই সাথে যখন করব, আমাদের দৃঢ় বিশ্বাস সাকিব বাবু তার এই কষ্ট থেকে স্থায়ী মুক্তি লাভ করবে। ঠিক আছে সাকিব বাবু? সো হোপ ফর দ্য বেস্ট। আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, তো এবারে যাত্রা আমরা সফল হব, ঠিক আছে? এবং অপারেশন শেষে সেই সফলতার গল্পটা সবার সঙ্গে শেয়ার করবো, কি? ইনশাআল্লাহ। ওকে, হোপ ফর দ্য বেস্ট।